এই হঠাৎ করে মান হলো, আবার মানটা গেল ভেঙে। এই কেমন না, একদিন প্রেমময়ী রাধারানীর কুঞ্জে বসে গোবিন্দ এই রাধারানীর করকমল দর্শন করছে, আর দর্শন করতে করতে বলছে, ও রাধে, তোমার এই করকমলের যা শোভা রাধে, এ যে নখ নয়, এ যে হলো দশনখ চন্দ্রাবলী। আর যেই দশনখ চন্দ্রাবলী বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী হাতটা ছিনিয়ে নিয়েছে, আর ছিনিয়ে নিয়ে বলছে, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও কুঞ্জ। তোমার এত বড় সাহস, তুমি আমার কুঞ্জে বসে, আমার সম্মুখে বসে তুমি অন্য মেয়ে ছিলেন নাম না। গোবিন্দ বলছে, কোথায় নিলাম রে বাবা? ওরাই তুমি কি বুঝলে আর আমি কি বা তোমায় বললাম? বলে, বুঝতে পারলে না কি বললে? তুমি আমার কাছে বসে তুমি অন্য মেয়ের নাম নিচ্ছ। রাধে গো, তোমার বুঝতে ভুল হয়েছে রাধে, বুঝতে ভুল হয়েছে। ওরাই আচ্ছা একটা কথা বলো রাধে, একসাথে যদি অনেকগুলো গ্রন্থ থাকে আমরা কি বলবো? বলছে, কেন গ্রন্থাবলী বলবো? বলছে, বাহ বেশ। আচ্ছা রাধে, একসাথে যদি অনেকগুলো পদ থাকে আমরা কি বলবো? বলছে, কেন পদাবলী বলবো। বলে, বাহ। ও রাধে, তাহলে তোমার এখানে একটা নখ নয়, এখানে তোমার 10টা নখ আছে, তার জন্য আমি বললাম দশ নখ চন্দ্রাবলী। ও ও, তার মানে তুমি কোনো মেয়ের নাম না? বলে, না না, আমার খেয়ে দিয়ে কাজ নেই, মেয়ের নাম নিতেছে। বলছে, আমি বললাম তোমার মুখের সভা, এই যে বাবা হট করে মানটা হলো, আবার সঙ্গে সঙ্গে ভেঙে গেল, মানে নির্দিষ্ট কোনো কারণ নেই, এইটাকে বলা হয়নি হেতু মান। তাহলে মানে দুটো ভাগ জানা গেল। এবারে বিষয়টা হচ্ছে, শুধু তো মানার সাধন করবো না, কলহন্তরিতা মান। তাহলে কলহন্তরিতা কাকে বলবো না? কলহের অন্তে যাহা তাহাই কলহন্তরিতা। মানে ঝগড়া ঝামেলা একটা হয়েছিল ঠিক কথা, কিন্তু ঝগড়া ঝামেলা হওয়ার পরেও ভালোবাসাটা এতটা গভীর যে ওই ঝগড়াটা আর ঠিক মতো ভাবে টিকে না রেখে এই মিলন চাওয়া, এই হলো কলহের অন্তে যাহা তাহাই কলহন্তরিতা। তা আজকে হয়েছে কি, এই মানে সূত্রপাত্রী কোথার থেকে না, রসরাজ গোবিন্দ আমার সেই যে সকালবেলা গোষ্ঠে গিয়েছিল, আর এই গোষ্ঠে গিয়ে সখাগণকে সঙ্গে করে দ্বাদশ রাখালকে নিয়ে ধেনুবৎসের পাল নিয়ে ফেরত গোষ্ঠে ফিরছে। এদিকে সখার সম্প্রদায় আসছে, আর এদিকে প্রেমময়ী রাধারানী সখীদ্বয়কে সঙ্গে করে সম্মুখে গিয়ে চলে যাচ্ছে। এদিকে সখা আসছে আর সখী যাচ্ছে, এই যে পরস্পর দুই সম্প্রদায়ের হয়ে গেল দর্শন। এই পরস্পর দুই সম্প্রদায়ের দর্শন হয়ে যেই গিয়েছে, আর চোখে চোখে দেখা, আর সঙ্গে সঙ্গে মুখোমুখি দেখা হওয়া মাত্র কেউ কোনো কথা আর বলতে পারছে না, কোনো কথাই বলতে পারছে না। কেন বলতে পারছে না? না কারণ হচ্ছে একটাই, প্রেমময়ী রাধারানীর কাছে আছে কে না কুটিলা আছে, আর এদিকে ভগবান গোবিন্দের কাছে আছে কে না গোবিন্দের কাছে আছে দাদা বলরাম। তাই আজ কি করলো জানো? আর বেশি কিছু না করে কে স্পর্শ করলেন? ওগো কেশব রসিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। কেশব রসিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। আজ কেশব রসিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। কেশব রসিয়া বিনোদ নাগর সংকেতে বাজালো বাঁশি। আমারই মনে ভাবি রায় কেশর কুঞ্জেতে, মনে ভাবে রায় কেশর কুঞ্জে, এবারই মনে ভাবে রায় কেশর কুঞ্জেতে, মনে ভাবে ওই কেশর কুঞ্জে। আজ উদয় হইবে আসি, উদয় হইবে আসি। তখন মনে ভাবে রায় কেশর কুঞ্জেতে উদয় হইবে আসি, উদয় হইবে আসি। তাই সাজা সাজা তোরা কুঞ্জ সাজা, সাজা সাজা করা কুঞ্জ তাই সাজা, সাজা সাজা তোরা কুঞ্জ সাজা। আজ কুঞ্জে আসবে রাখালে রাজা, সাজা সাজা তোরা কুঞ্জ সাজা। আমার কুঞ্জে আসবে রাখালে রাজা, সাজা সাজা তোরা কুঞ্জ সাজা। আজ গোবিন্দ করেছে কি, কথা বলতে পারছে না কিন্তু ইশারা করে বুঝিয়ে দিল। এই কে স্পর্শ করে বুঝিয়ে দিল রাধে
আমি কেশর কুঞ্জে যাব। এবার আপনি চিন্তা করবেন যে কেস দিয়ে তো আরও একটা জায়গার নাম আছে নাকি? বৃন্দাবন যারা গেছেন জানেন যে একটার নাম হচ্ছে কেশরকুঞ্জ আর আরেক জায়গার নাম হলো কেশিঘাট। তাহলে দুটো জায়গা বোঝা যাচ্ছে। তাহলে বুঝতে পারলো কি করে না? বলছে বাবার কথা বাবাই তো বুঝবে, বাবা একজন বাবার কথা বাবাই তো বুঝতে পারবে। তাই আজ রাধারানী মনে মনে চিন্তা করছে, বলে ও সখী ও ললিতা, বলি যদি এটা ঘাটের কথা হতো তাহলে এই ঘাট থেকেই তো বধূ ফিরেই আসছে গো, তাহলে তো এই ঘাটকে ইঙ্গিত করে দিত, কিন্তু এটা ঘাট নয়, এটা হলো কেশর কুঞ্জের কথা। তাই আজ গোবিন্দ চলে গেলেন আর প্রেমময়ী রাধারানী এসে আপন সাধে সুন্দর করে কুঞ্জ সাজাবার জন্য প্রস্তুত হয়েছে। সুন্দর করে কুঞ্জ সাজাচ্ছি বাবা, সুন্দর করে যেই কুঞ্জ সাজাচ্ছি, এই সাজাতে সাজাতে হয়েছে কি জানো? এই যেই সাজাচ্ছে এদিকে চণ্ডীদাস ঠাকুর পথ হয়ে পেরিয়ে যাচ্ছিল। তিনি মনে মনে চিন্তা করছিল কি, রাধা কুঞ্জে এত কলহ কেন, এত কলহ কেন? তাই সম্মুখে এগিয়ে এসেছে, যেই লক্ষ্য করলো কি না সখীগণ গোবিন্দ আসবে বলে কুঞ্জ সাজাচ্ছে। আর যেই দেখেছে কুঞ্জ সাজাচ্ছি, সঙ্গে সঙ্গে চণ্ডীদাস ঠাকুর বলছে, ও ললিতা ও বিশাখা, তোমরা কুঞ্জ সাজাচ্ছ, তবে আরো কেমন করে সাজাবে জানো? জয়নিতাই, এখানে একটা কথা বলা আছে বাবা। এই অনেকেই চিন্তা করবেন চণ্ডীদাসের কথা এখানে বলে দিল। চণ্ডীদাস ঠাকুর তো হলো কলিযুগে, ওই দাপর যুগের লীলা। এই এখানে মতবিরোধ হয়, আমারই বুঝতে অসুবিধা হয়েছিল বাবা। প্রথমে যখন আমি এই লীলার সম্বন্ধে আলোচনা করে থাকি, তখন আমি আমার গুরুদেবকে জিজ্ঞাসা করছিলাম, গুরুজি এই যে আপনি এক্ষুনি বললেন বৃন্দাবন লীলার এই যে চণ্ডীদাস ঠাকুর, এই তখন গুরুদেব আমাকে যেটা বুঝিয়েছিলেন সেটাই আজকে আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। গুরুদেব বললো, শোন, যতগুলো পদকর্তা আছে যারা পদ রচনা করেছে তারা সেই যুগের না হলেও তাদের আপন আপন সাধন ও ভজনটা এত শক্তিশালী ছিল যে তারা সাধনে বলে সেই লীলা করত দর্শন, আর সেই সাধন বলে প্রত্যক্ষ দর্শন করে আমাদের মতো জীবকে জানানোর জন্য পদ রচনা করে গেছে। হরি হরি বল। তাই পদ রচনা করে গেছে বলেই আজকে আমরা আপনারা সকলেই জানতে পারছি বাবা, না হলে জানতে পারতাম না। কেন না? আমাদের এত ধৈর্য নেই, আমরা ধ্যানও করতে পারবো না, আমরা যাগযজ্ঞও করতে পারবো না, আমরা সেবা পরিচর্যাও করতে পারবো না, আমাদের ধৈর্যই নেই, আমরা ধৈর্যচ্যুত হয়ে পড়েছি। তাই তারা জানিয়ে গেছেন বলে আজকে আমরা জানছি। তাই আজ পদকর্তা চণ্ডীদাস তিনি ওই সখীগণকে উদ্দেশ্য করে বলছে, ও ললিতা ও বিশাখা, তোমরা কুঞ্জ সাজাচ্ছ তো বটে, তবে আরো কেমন করে সাজাবে জানো? কনক কমল কোমল জীবল, কনক কমল কোমল যে দল, কনক কমল কোমল জীবল, কনক কমল কোমল যে দল, সিজ বিছাইবি তাই, কনক কমল কোমল যে দল, সেজ বিছাইবি রসির বালিশে আলিশ ভাগিবে গুরু চণ্ডীদাসে গায়, রসে রসের বালিশে আলিশ ভাগিবে দ্বিজ চণ্ডীদাসে গায়, কিবা রসের বালিশে আলিশ ভাগিবে গুরু চণ্ডীদাসে গায়, রসে রসের বালিশে আলিশ ভাগিবে দ্বিজ চণ্ডীদাসে গায়। আজ খুব সুন্দর কথা বাবা, কথাটার মধ্যে পদের মধ্যে বোঝার বস্তু আছে। কনক কমল কোমল যে দল, কনক শব্দের অর্থ, ও মায়েরা কনক শব্দের অর্থ কি গো? সোনা। হ্যাঁ, যেগুলো দিয়ে গয়না করান, সেই কনক শব্দের অর্থ হচ্ছে সোনা। কনক কোমল, কমল, কমল শব্দের অর্থ হলো পদ্ম। বলছে শোনো, এই সোনার নেই পদ্ম হতে হবে, আবার শুধু সোনার নেই পদ্ম হলেই হবে না, তাহে আবার কোমল অর্থাৎ নরম হতে হবে। তা দিয়ে গোবিন্দ সেবার জন্য সেজ নির্মাণ করতে হবে, তবে যেই তো গোবিন্দ সেবা হবে বাবা। তাই খুব সুন্দর করে আজ বৈষ্ণব পদকর্তা বলছে, কনক কমল কোমল যে দল সেজ বিছাইবি তাই, সেজ বিছাইবি তাই, আবার রসের বালিশে আলিশ ভাঙিবে গুরু চণ্ডীদাসে গাই, গুরু চণ্ডীদাসে গায়। তাই আজ যেইভাবে চণ্ডীদাস ঠাকুর বলে দিলেন সেইভাবে
সখীগণ সুন্দর করে কুঞ্জ সাজালে। আর যেই সুন্দর করে কুঞ্জ সাজিয়েছে, আর কুঞ্জ সাজাবার পর আজ রাধারানী সুন্দর করে একটা মালা গাচ্ছে। আর এই মালা গেথে আজ গোবিন্দ আশা পথে পানে চেয়ে বসে আছে যে কখন প্রাণবল্লভ আসবে বলে। আর এদিকে রসরাজ গোবিন্দ আমার গৃহে ফিরে এসেছে, সখাগণকে বিদায় জানিয়েছে, সমস্ত গাভীগণকে গোয়ালে রেখেছে। এবার যেই মায়ের কোলে ফিরে এসেছে বাবা, সঙ্গে সঙ্গে মায়ের মন, ছেলে আমার সেই সকালবেলা বেরিয়েছে, না জানি কত পরিশ্রম হয়েছে, আজ কাছে ডেকে অতি যত্ন সহকারে উদরপুরে ক্ষীর সর নবনী সেবা দিয়ে এবার করেছে কি, মনে মনে চিন্তা কতই না পরিশ্রম হয়েছে, তাই অগ্রজ অর্থাৎ বলরাম দাদার সাথে একই শয্যায় শয়নে রেখেছে। আর যেই শয়নে রেখেছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে সর্বনাশ, আমি যে কথা দিয়ে এসেছি আমাকে যেতে হবে, কিন্তু আমি যাবো কেমন করে? পাশ ফিরে চেয়ে দেখছে না না দাদা তো এখনো ঘুমায়নি, তাহলে কি করব? তাই মা মা বলে কানাই ডাকিতে লাগিল। আজ ডাক শুনি নিদ্রা দেবী তথাপি আইল। নিদ্রা দেবীর রূপী যোগমায়া সুপনীত হয়েছে গোবিন্দের সম্মুখে। প্রভু আমায় স্মরণ করেছ? বলি ও মা, আমি যে লীলা প্রকাশ করব, কিন্তু দাদা যদি ঘুমিয়ে থাকে, দাদা যদি জেগে থাকে, তাহলে তো লীলা প্রকাশ করা যাবে না, তাহলে তুমি কিছু করো। তাই যোগ বলে যোগমায়া মায়া শিরাজিল, নিদ্রা দেবী রূপে নিদ্রা প্রকট করিল। অনেকের মধ্যে নিদ্রা প্রকট করে দিলেন। আর যেই নিদ্রা প্রকট করেছে, সঙ্গে সঙ্গে দাদা বলরাম গেলেন ঘুমিয়ে। আর যেই ঘুমিয়ে গিয়েছে, আর ক্ষণকাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ওই তাড়াহুড়ো করে প্রস্তুত হচ্ছে। তো নিজের বসন ভূষণ ফেলে রেখে ওই দাদা নীলাম্বরী বসন ভূষণ সব পরিধান করে আজ অভিনব সাজে চলে যাচ্ছে। বৈষ্ণব পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছে, দেখো দেখো, চলে যায় অভিনব সাজে যায়, চলে যায় হরি বল হরি বল। অভিনব সাজে চলে যায় অভিনব সাজে যায়, চলে যায় অভিনব সাজে যায়। ওই রাঙা পায়ে সোনার নূপুর, পায়ে সোনার নূপুর, ওই রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে রাঙা পায়ে সোনার নূপুর, কত সভা পাই চলে যায় অভিনব সাজে যায়, চলে যায় অভিনব সাজে যায়, চলে যায় অভিনব সাজে যায়, চলে যায়
অভিনব সাজি যায়। অভিনব সাজে ওই নিজের কুঞ্জধা মানে ওই নন্দালয় পরিত্যাগ করে আজ গোবিন্দ চলে যাচ্ছেন কোথায় না রাধারানীর কুঞ্জে যাবে বলে। কিন্তু সর্বনাশ হয়েছে কি জানো মা, যিনি বিপদবারী মধুসূদন ওই জগতের বিপদ উদ্ধার করে তিনি আজ স্বয়ং নিজেই বিপদে পড়ে গেছে। বিপদটি কেমন না, বিপদ